আমার নাম মৃণাল আর আমার বয়স 25 বছর। আমার ফ্যামিলিতে আমার বাবা মা ছাড়াও আমার এক দাদা ছিল। আমাদের কোনো বোন ছিল না। আমার দাদা শুরু থেকেই খুব বদরাগী স্বভাবের মানুষ। ও ছোটোখাটো ব্যাপারেও খুব রেগে যেত, আর একবার রেগে গেলে বাবা মাকেও সম্মান করতো না। এই ব্যাপার নিয়ে বাবা মা খুব নিরাশ ছিলেন। আমি ছোট, কিন্তু নিজের বাবা মায়ের সম্মান খুব ভালোভাবেই করতাম। দাদা বড় ছিল, এই কারণে বাবা মায়ের বেশি ভালোবাসা তাকে বিগড়ে দেয়। এই কারণেই বাবা মা আমাকে খুব ভালো সংস্কার দিয়ে মানুষ করেন। আমার ব্যবহার একেবারেই দাদার বিপরীত। আমি একদম শান্ত আর নরম স্বভাবের মানুষ। আমি সবার সাথে সম্মান দিয়ে কথা বলতাম, যদিও আমার দাদার বিহেভিয়ার খুব খারাপ ছিল। একদিন হঠাৎ দাদা বাড়িতে নিজের বিয়ের জন্য পাগলামো শুরু করে দিল। আমার বাবা মা এখনই ওর বিয়ে দিতে চাইতো না, কেননা সে নিজের বাবা মায়ের সম্মান করে না। সে কিভাবে নিজের স্ত্রীকে সম্মান করবে? তাই আমার বাবা মা অন্য কারো মেয়েকে আমার বদমাস দাদার হাতে তুলে দিতে চাইতো না। তাদের ভয় ছিল যে দাদা হয়তো পরের মেয়ের সাথেও একই রকম ব্যবহার করবে, যেমনটা ও নিজের বাবা মায়ের সাথে করে। কিন্তু দাদা বাড়িতে বলল যে মেয়ে ও নিজেই দেখে নিয়েছে আর ও তাকেই বিয়ে করতে চায়। দাদা জোর জবরদস্তি করতে শুরু করলো যে ও সেই মেয়েকেই বিয়ে করতে চায়। মেয়ে ওর অফিসেই কাজ করে। দাদার জেদের কারণে বাবা মা হার মেনে ওই মেয়ের বাড়িতে দাদার জন্য সম্বন্ধ নিয়ে যায়। এভাবেই আমার দাদার বিয়ে সেই মেয়ের সাথে হয়ে গেছে, আর সে আমার বৌদি হয়ে আমাদের বাড়িতে চলে এসেছে। বৌদি আসাতে দাদার ব্যবহার অনেকটা বদলে গেছে। ধীরে ধীরে ও বাড়িতেও আমাদের সবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। এই ব্যাপারটাতে আমার বাবা মা খুব খুশি হয়, আর এই ব্যাপারটা তাদের মনে শান্তি এনে দিয়েছিল যে বৌমা আসার সাথে সাথে তাদের ছেলেও অনেকটা বদলে গেছে। আমি স্কুলে পড়াশোনা শেষ করে কলেজে ভর্তি হয়েছি। এই কারণে বেশিরভাগ সময় নিজের পড়াশুনো নিয়েই থাকতাম। তাই বাড়ির ব্যাপারে খুব একটা বলতাম না, আর না তো সংসারের দিকে খুব একটা মনোযোগ দিতাম। বিয়ের বছরখানেক পরেই হঠাৎ দাদা আর বৌদির মধ্যে লড়াই ঝগড়া হতে শুরু করলো। আর একদিন তাদের দুজনের মধ্যে এত বেশি ঝগড়া হলো যে বৌদি দাদাকে ছেড়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, আর দাদাও তাকে খুব সহজেই ছেড়ে দিল। ঝগড়া কী নিয়েছিল সেটা তাদের দুজনের মধ্যের ব্যাপার। বাবা মা তাদের দুজনকে বোঝানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু দুজনের মধ্যে কেউই বোঝার জন্য রাজি ছিল না। তাদের মধ্যে ঝগড়া কী নিয়ে হতো আর সেদিনও কী নিয়ে হয়েছিল এই ব্যাপারে কিছুই জানতাম না, আর না তো আমাকে মা কিছু বলেছিল। এমন না যে দাদা আর বৌদির বিয়ে জবরদস্তি করানো হয়েছিল। তারা দুজনে নিজেদের পছন্দ অনুসারে এই বিয়ে করেছিল, আর তারা দুজনে বিয়ের পরে একে অপরের সাথে খুশি ছিল। কিন্তু বিয়ের 1 বছর পরেই তারা দুজন একে অপরকে ছাড়ার জন্য কিভাবে রাজি হয়ে গেল। ব্যাস, আমি শুধু এটুকুই জানতাম যে বৌদি আমার দাদার উপরে অনেক রকম অভিযোগ করেছিল। যাই হোক, আলাদা হয়ে বৌদি নিজের বাবার বাড়িতে চলে গেল, আর দাদা তাকে ডিভোর্স দিয়ে অন্য শহরে চাকরি করার সিদ্ধান্ত নিল। বাবা মা তাকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু ও তো প্রথম থেকেই কারো কথা শুনতো না। তাই নিজের জিনিসপত্র প্যাক করে অন্য শহরে চাকরি করতে চলে গেল। বাবা মা দাদাকে নিয়ে খুব চিন্তা করতো, কিন্তু ও ফোন করে বাবা মাকে বলে দিয়েছিল যে তারা যেন ওর চিন্তা না করে। দাদা সেখানে খুব খুশি আর একটা ভালো চাকরি করছে, আর ও প্রতি মাসে সময় মতো বাবা মাকে টাকা পাঠিয়ে দেবে। আমিও বাবা মাকে বোঝালাম যে দাদা কোনো অবুঝ বাচ্চা না। বিয়ে করার সিদ্ধান্ত ও নিজেই নিয়েছিল, আর নিজের স্ত্রীর থেকে আলাদা হওয়ার সিদ্ধান্তও নিজেই নিয়েছে। এই কারণে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। আমার বাবা মাও দাদাকে ছাড়া থাকা শিখে নিয়েছে। এখন দাদাকে নিয়ে বেশি চিন্তা করা তারাও ছেড়ে দিয়েছে। দাদা প্রায়ই বাবা মায়ের সাথে ফোনে কথা বলতো, আমিও মাঝে মাঝে দাদার সাথে কথা বলে নিতাম। এভাবেই অনেক দিন কেটে গেল। এখন আমার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তাই আমিও একটা ভালো চাকরি খুঁজছিলাম। একদিন বাবার কাছে দাদার ফোন এলো। প্রথমে ও সবার খোঁজ খবর নেওয়ার পরে আমাদেরকে এমন একটা খবর শোনালো যেটা শুনে আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম। বাবা দাদাকে আমার চাকরির ব্যাপারে বলেছিল যে আমি একটা চাকরি খুঁজছি, প্রথমে কোনো ভালো কোম্পানিতে চাকরি করে এক্সপিরিয়েন্স নিতে চাই। এই কথা শুনে দাদা বাবাকে ফোনে বলেছিল যে তুমি মৃণালকে আমার এখানে পাঠিয়ে দাও, আমি ওকে আমার অফিসে আমার পোস্টে ঢুকিয়ে দেব। কেননা আমি বিজনেসের কারণে কোম্পানির টিমের সাথে কানাডা যাচ্ছি, সেখানে আমাকে কয়েক মাস থাকতে হবে। এখন আমার পোস্ট যেহেতু ফাঁকা থাকবে, তাই মৃণাল চাইলে আমার জায়গায় কোম্পানির কাজ করতে পারে। আমার সেখান থেকে ফিরতে মোটামুটি 4-5 মাস লেগে যাবে। এতদিন তো মৃণাল আরামসে এই চাকরিটা করতে পারে, এতে ওর এক্সপিরিয়েন্সও হয়ে যাবে। তারপরে দাদা বাবাকে বলল এমনিতেও আমার নতুন নতুন বিয়ে হয়েছে, তাই আমি আমার স্ত্রীকে এই শহরে একলা রেখে যেতে পারছি না। এই কথা শুনে তো বাবা চমকে উঠেছিল। তিনি বললেন তুই আবার কবে বিয়ে করলি? বাবা দাদার কথায় লজ্জা পেল আর বলতে লাগলো, হ্যাঁ বাবা, আমি আবার বিয়ে করে নিয়েছি। আমি এই ব্যাপারে তোমাদের জানাতে পারিনি বলে আমাকে ক্ষমা করে দিও। এই তো 15 দিন আগেই একটা খুব ভালো আর সংস্কারী মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে। ওর সাথে জীবন খুব সুন্দরভাবে কাটছে, আর ও এই শহরেরই মেয়ে। আমরা দুজন একে অপরের সাথে খুব খুশি। আমি তোমাদেরকে এই ব্যাপারে এই কারণে জানাইনি,
কেননা আমি তোমাদের সামনে লজ্জিত হতে চাইনি। তোমরা হয়তো ভাবতে এই তো আমি প্রথম স্ত্রীকে ডিভোর্স দিলাম আর এত তাড়াতাড়ি আবার অন্য মেয়েকে বিয়েও করেছি। বাবা বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, কিন্তু তোর একবার তো আমাদের সাথে মেয়ের দেখা করানো উচিত ছিল। বাবার কথা শোনার পরে দাদা বলল, আমি কানাডা থেকে ফিরেই ওকে তোমাদের সঙ্গে দেখা করাতে নিয়ে আসব। ও তোমাদের সাথে দেখা করতে চায়, কিন্তু এখন তুমি তাড়াতাড়ি করে মৃণালকে আমার এখানে পাঠাও। এখানে থাকলে ওর চাকরির এক্সপিরিয়েন্সও হয়ে যাবে আর ওর বৌদিও বাড়িতে একা থাকবে না। মৃণাল বাড়িতে থাকলে ওর বৌদি নিশ্চিন্ত থাকতে পারবে আর আমিও নিশ্চিন্তে কানাডা যেতে পারবো। দাদার বিয়ের খবর শুনে বাবা কিছুটা রেগে গেছিল, কিন্তু আমার চাকরির কথাটা বাবার ভালো লেগেছিল। এই কারণে তিনি আমাকে নিজের দাদার পোস্টে চাকরি করতে আর ওর বাড়িতে থাকতে পাঠালেন। এতে আমারও কোনো আপত্তি ছিল না। আর তারপরে এটাও ভাবলাম যে এই সুযোগে আমি আমার নতুন বৌদিকেও দেখতে পারবো। পরের সপ্তাহেই আমি দাদার বাড়িতে পৌঁছে গেলাম। দাদা আমাকে দেখে খুব খুশি হয়েছিল। সে খুশি হয়ে বলতে লাগলো, তোর এখানে আসাতে আমার আর কোনো চিন্তা থাকবে না। চল আমি তোকে তোর নতুন বৌদির সাথে পরিচয় করিয়ে দেই। দ্বিতীয় বিয়ে হওয়ার পরে দাদার ব্যবহারে আবার নরমভাবে এসেছিল। এমনিতেও দাদা সবসময় বাজে ব্যবহার শুধু বাবা মায়ের সাথেই করত, আমার সাথে সে সবসময় ভালো ব্যবহারই করত। দাদা বলল, তোর বৌদি তোকে দেখে খুব খুশি হবে, কেননা যখন থেকে আমি তোর ব্যাপারে তাকে বলেছি তখন থেকেই সে অধীর আগ্রহে তোর অপেক্ষা করছে। না হলে তো আমি কানাডা যাব বলে তোর বৌদি খুব টেনশনে ছিল যে ও এখানে একা কিভাবে থাকবে, কিন্তু যখন আমি ওকে তোর ব্যাপারে বলেছি যে তুই ওকে দেখে রাখতে পারবি, তখন ও টেনশন মুক্ত হয়। ও তোর মতোই সবসময় হাসি খুশিভাবে থাকতে পছন্দ করে। দাদার বাড়িতে পৌঁছানোর পরে যখন বৌদি ঘরের দরজা খুলল, তখন আমি তাকে দেখে হতবাক হয়ে গেলাম। বৌদি তো দাদার থেকে অনেক কম বয়সী। তাকে দেখে আমার 18-19 বছরের মনে হচ্ছিল, আর সে অপরূপ সুন্দরীও ছিল। বৌদিকে কোনো পরীর থেকে কম মনে হচ্ছিল না। তার হাইট, হেলথ আর তার চেহারার উজ্জ্বলতা দেখে আমি পাগল হয়ে গেলাম। এখন অবধি কোনো মেয়েকেই আমার মনে ধরেনি, কিন্তু বৌদিকে দেখেই আমি তার সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে যাই। কালো লম্বা রেশমি চুল যেটা খোলা থাকায় হাওয়ায় হালকা হালকা উড়ছিল। আমি তার দিকে তাকিয়ে চোখের পলক ফেলতে ভুলে গেছি। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে ইনি আমার নতুন বৌদি। আমি এখনও ভেবে পাচ্ছিলাম না যে ইনি আমার দাদাকে বিয়ে কিভাবে করলেন, কেননা আমার দাদা একদম সাধারণ চেহারার লোক ছিল। আমি আমার নতুন বৌদিকে দেখে পাথর হয়ে গেছিলাম। কিন্তু এরপরে দাদা আমাকে একটা ধাক্কা দিয়ে স্বপ্নের দুনিয়া থেকে বাইরে বের করে আনলো আর বলতে লাগলো, মৃণাল কি হয়েছে? এটা তোর বৌদি, এর সাথে কথা বলবি না? আমি তাড়াতাড়ি করে তাকে হাত জোর করে প্রণাম করলাম। এরপরে চুপচাপ ঘরের মধ্যে এসে বসে পড়লাম। বৌদি আমার জন্য চা নাস্তার ব্যবস্থা করতে লাগলো, কিন্তু আমার চোখ বারবার তার দিকে চলে যাচ্ছিল, কেননা আমি এখনও এই ব্যাপারটা হজম করতে পারছিলাম না। আমার দাদার বয়স প্রায় 34 বছর আর বৌদির বয়স 18-19 বছর হবে। বৌদি কিভাবে নিজের থেকে ডাবল বয়সী একটা লোককে বিয়ে করলো, আর তাও যার আগে একবার বিয়েও হয়েছিল। আমি মনে মনে ভাবতে লাগলাম, হতেও পারে বৌদির বয়স বেশি, কিন্তু তিনি নিজেকে এতটা যত্নে রেখেছেন যে তাকে দেখে 18-19 বছর বয়সী মনে হচ্ছে। যাই হোক না কেন, আমার দাদার কপাল খুব ভালো যে দ্বিতীয় স্ত্রী রূপে এত সুন্দরী মেয়ে পেয়েছে। বৌদিকে দেখে আমার খুবই খুশি মনে হলো। তার নাম ছিল টুম্পা। চা নাস্তা করার পরে দাদা নিজের যাওয়ার জোগাড়যন্ত্র করতে লাগলো। দাদা আমাকে বলল ও কালকে সকালের ফ্লাইটে কানাডার জন্য বেরিয়ে পড়বে। এরপর সে আমাকে একটা ফাইল ধরিয়ে দিয়ে বলতে লাগলো, এই ফাইলের মধ্যে আমার সমস্ত কাজের ডিটেলস রয়েছে। যদি তুই কিছু বুঝতে না পারিস তাহলে আমাকে ফোন করে জিজ্ঞেস করে নিস। আমি তোর মোবাইলে অফিসের অ্যাড্রেস সেন্ড করে দিয়েছি। তুই ওখানে যাওয়ার পরে ম্যানেজারের সাথে কথা বলে নিস। আমি তোর ব্যাপারে সমস্ত কথা বলে রেখেছি। ওখানে গেলেই তোকে চাকরিতে জয়েন করিয়ে নেবে। দাদার কথা শুনে আমি খুব খুশি হয়ে গেলাম। এরপরে দাদা আমাকে বলতে লাগলো, দেখ আমি এখানে শুধু তোর ভরসাতেই তোর বৌদিকে ছেড়ে যাচ্ছি। আর একটা কথা, তোর বৌদি কিছুদিন আগেই সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ফলে চোট পেয়েছে, যার কারণে ওর শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা। আমি ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তার বলেছে এখন কয়েক মাস মাঝে মাঝে তার শরীরে এরকম ব্যথা উঠবে, যার কারণে তোকে তোর বৌদির খুব খেয়াল রাখতে হবে। আর দরকার হলে তুই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাস। আর এছাড়াও তোর বৌদি তোকে যে কাজ বলবে সেটা তুই করে দিস, কেননা এখানে তুই ছাড়া ওর কেউ নেই। তোর বৌদির বাবার বাড়ির লোকেরা অন্য শহরে থাকে, এই কারণে তোকেই তোর বৌদির খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। দাদার কথা শুনে আমি দাদাকে বললাম, দাদা আমি বৌদির খুব খেয়াল রাখবো, তুমি নিশ্চিন্তে থাকো। আমি বৌদিকে কোনো জিনিসের অভাব অনুভব হতে দেব না। এরপরে রাতে বৌদি আমাদের জন্য মাংস রান্না করলো। দাদার সমস্ত প্যাকিং কমপ্লিট হয়ে গেছিল। পরের দিন সকালেই দাদা কানাডা যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লো। এখন এই বাড়িতে আমি আর বৌদি একদমই একলা থেকে গেলাম। এখনও আমি আর টুম্পা বৌদি একে অপরের জন্য নতুন, এই কারণে আমাদের মধ্যে কথাবার্তা কিছুটা কম হতো। সেই দিনই আমি দাদার বলা অ্যাড্রেসে
তার অফিসে চলে গেলাম। সেখানে যাওয়ার পরে ম্যানেজারের সাথে কথা বললাম আর তাকে আমার সমস্ত ডকুমেন্টস দেখালাম। তিনি আমাকে দাদার জায়গায় চাকরিতে রেখে দিলেন, কেননা দাদা আগেই ম্যানেজারের সাথে আমার ব্যাপারে কথা বলে রেখেছিল। এই কারণে আমাকে কোনো অসুবিধার সামনে পড়তে হয়নি। আমি পরের দিন থেকেই অফিসে যাওয়া শুরু করে দিলাম। সেখানে যাওয়ার পরে আমার কিছু ছেলে এবং মেয়ের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। ধীরে ধীরে বৌদি আর আমি একে অপরের সাথে বিনা দ্বিধায় কথা বলতে শুরু করেছিলাম। একদিন রাতে আমি ঘরে বসে অফিসের কিছু কাজ করছিলাম, তখনই বৌদি জোরে আমাকে ডাক দিল। আমি তাড়াতাড়ি করে দৌড়ে রান্নাঘরের দিকে গেলাম, কিন্তু আমি সেখানে গিয়ে এটা দেখে হতভম্ব হয়ে গেলাম, কারণ বৌদিকে খুব সুন্দরী লাগছিল, কেননা সে একটা স্লিভলেস নাইটি পরেছিল, যেগুলো বেশিরভাগ সময় মহিলারা রাতে ঘুমানোর আগে পরে। নাইটিটার ফিটিংস খুবই ভালো ছিল, যার কারণে তার শরীরের সৌন্দর্য ফুটে উঠেছিল। আমি বৌদির দিকে এক নজর তাকিয়েই চোখ অন্যদিকে করে নিলাম। বৌদি আমাকে বলতে লাগলো, মৃণাল, তুমি কি কফি খাবে? আমি নিজের জন্য কফি বানাচ্ছিলাম, ভাবলাম তোমাকেও জিজ্ঞেস করে নেই। আমি বললাম, আচ্ছা বৌদি, আমার জন্যও বানিয়ে দাও। এটা বলেই আমি তাড়াতাড়ি করে নিজের ঘরের দিকে চলে আসতে লাগলাম। তখন বৌদি আমাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, আরে তুমি যাচ্ছ কোথায়? 5 মিনিটের মধ্যেই কফি হয়ে যাবে। তারপরে আমরা দুজনে ছাদে গিয়ে একসাথে বসে কফি খাবো। ছাদে খুব সুন্দর হাওয়া হচ্ছে, ঠান্ডা হাওয়ায় হাঁটতে হাঁটতে কফি খাওয়ার মজাই আলাদা। বৌদির কথা শুনে আমি কিছুটা টেনশনে পড়ে গেলাম, কেননা এই সময় আমার মনে একটা অদ্ভুত রকমের ফিলিংস আসছিল, যার কারণে আমার এই সব কিছু ঠিক মনে হচ্ছিল না। তাই আমি তাকে বাহানা বানিয়ে বললাম, তুমি একাই ছাদে চলে যাও, কেননা এই সময় আমি অফিসের কিছু ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছি। এটা বলে আমি তার কথা না শুনেই তাড়াতাড়ি করে নিজের ঘরে ফিরে এলাম। কিছু সময় পরে বৌদি কফির মগ আমার ঘরে নিয়ে এলো, কিন্তু আমাকে কফি দেওয়ার সময় কিছুটা কফি আমার কাপড়ে পড়ে গেল। এতে সে ঘাবড়ে গিয়ে আমার কাছে এসে কাপড় পরিষ্কার করতে লাগলো। কিন্তু যখন সে এইসব করছিল, তখন তার সাথে আমার বারবার টাচ হচ্ছিল। সেই সময় আমার হৃদয়ে তাকে নিয়ে একটা অদ্ভুত ফিলিংসের ঢেউ উঠেছিল। আমি তাড়াতাড়ি করে বৌদির থেকে পিছনে সরে তাকে বললাম, বৌদি তুমি চিন্তা করো না, আমার কিছুই হয়নি। বলেই আমি তাড়াতাড়ি করে বাথরুমে চলে গেলাম। বাথরুমে ঢুকে আমি নিজেকে বোঝালাম যে সে আমার বৌদি, যতই সে আমার বয়সী হোক না কেন, কিন্তু বৌদি তো মায়ের সমান হয়। আমার মনে তাকে নিয়ে কোনো রকম খারাপ চিন্তা আসা উচিত না। এর কয়েকদিন পরে আমার অফিসের ছুটির দিনে বৌদি আর আমি শপিংয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমিও নিজের জন্য কিছু কাপড় নিয়েছিলাম, আর বৌদিও নিজের জন্য কিছু কাপড় নিয়েছিল। আর এই দিন আমি জানতে পারলাম সত্যিই বৌদির বয়স 18 বছর, কেননা আমি কথায় কথায় তাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার সাথে দাদার কোথায় দেখা হয়েছিল। তখন সে বলেছিল, আসলে একদিন আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আর তোমার দাদা আমাকে হাসপাতালে নিয়ে গেছিল, সেখানেই আমাদের দেখা হয়। এরপরে আমাদের দেখা সাক্ষাৎ ধীরে ধীরে বাড়তে থাকে। আমি একটা অনাথ মেয়ে, আমার নিজের বলতে কেউ নেই। আমি ছোটবেলা থেকেই নিজের কাকা কাকিমার কাছে মানুষ হই। তারা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করত। যখন আমার সঙ্গে তোমার দাদার পরিচয় হয়, তখন আমরা দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেই। আমি তোমার দাদার ব্যাপারে জানতাম যে সে একজন ডিভোর্সি, কিন্তু আমি তাকে পছন্দ করতে শুরু করেছিলাম, সেও আমাকে পছন্দ করত। তারপরে আমরা বিয়ে করে হাসি খুশি জীবন কাটাচ্ছি। তোমার দাদা তোমার বাড়ির লোকেদের আমাদের বিয়ের ব্যাপারে এই কারণে বলেনি যে তাদের যেন খারাপ না লাগে যে তাদের বড় ছেলে একটা অনাথ মেয়েকে বিয়ে করছে আর কোনো যৌতুক ছাড়াই বউকে বাড়িতে নিয়ে এসেছে। আমি বৌদিকে বললাম, আমাদের ফ্যামিলি এরকম না, আমার বাবা মা খুব ভালো মানুষ। আমার দাদা কিছুটা রাগী স্বভাবের মানুষ, কিন্তু তোমাকে বিয়ে করার পরে ও খুব শান্ত হয়ে গেছে। বৌদি বলল, হ্যাঁ, তোমার দাদা আমাকে বিয়ে করার পরে বদলে গেছে, আমার খুব খেয়াল রাখে। এখান থেকে যাচ্ছিল, কিন্তু তবুও তার আমাকে নিয়ে কত চিন্তা, তাই তো আমার খেয়াল রাখার জন্য তোমাকে এখানে ডেকে এনেছে। বাকি সব কিছু ঠিকই চলছিল, কিন্তু না জানি কেন আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে যখন থেকে দাদা কানাডা গিয়েছে, তখন থেকেই বৌদি বাড়িতে সুন্দর সুন্দর ড্রেস পরে থাকে। তাকে দেখে আমার ভিতরে খুব অস্থির অনুভব হতো, কেননা তার ড্রেস কিছুটা বেশিই অদ্ভুত আর ছোট ছোট। তারপরে আমি মনে মনে ভাবলাম, হয়তো বৌদি এইসব জিনিস নিয়ে বেশি মাথা ঘামায় না, আর আমাকে হয়তো নিজের ছোট ভাইয়ের মতো মনে করে। এই কারণে আমার সামনে এই সমস্ত ড্রেস আরামসে পরতে পারছে। তাই আমি এই ব্যাপারটা ইগনোর করে নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। এদিকে অফিসের কাজও ভালোভাবেই চলছিল। বস আমাকে বলতো, তুমি তোমার দাদার থেকেও ভালো কাজ করছো। অফিসে আমার একজন খুব ভালো বন্ধু হয়ে গেছিল, যার বিহেভিয়ার একদম আমার মতোই ছিল। একদিন আমি ওকে আমার বাড়িতে খাওয়ার জন্য ইনভাইট করলাম, আর বৌদিকে ওর ব্যাপারে বললাম যাতে সে আমার বন্ধুর জন্য খাবার রান্না করতে পারে, কেননা আমার বন্ধু উত্তম আমাকে কয়েকবার হোটেলে পার্টি দিয়েছে, কিন্তু আমি ওকে খাওয়ানোর জন্য বাড়িতে ইনভাইট করতে চাইতাম। বৌদির হাতের রান্না খুব টেস্টি হতো, এই কারণে আমি নিশ্চিন্ত হয়ে ওকে ইনভাইট করেছিলাম। এতে বৌদিরও কোনো প্রবলেম ছিল না। উত্তম রাতে ডিনার করার জন্য আমাদের বাড়িতে এসে গেছে। ওই দিনের পর থেকে আমার বন্ধু মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসতো। ওরও বৌদির সাথে ভালোই পরিচয় হয়ে গেছে।
এখন বৌদি আমাদের দুজনের জন্য কখনো চা নাস্তা বানিয়ে দিত, তো কখনো আমাদের দুজনের জন্য ভালো ভালো খাবার রান্না করে দিত, যার কারণে আমার বন্ধু বৌদির খুব প্রশংসা করত আর বলতো বৌদির ব্যবহারও খুব ভালো, সে আমাদের সাথে একদম বন্ধুর মতো ব্যবহার করে। আমার তো কখনো কখনো এরকম মনে হয় যে ও তোর বৌদি নয়, বরং তোর খুব ভালো বন্ধু। একদিন আমার বন্ধু বৌদিকে জিজ্ঞেস করলো, আপনি কত অবধি পড়াশুনো করেছেন? এই কথা শুনে বৌদির মুখে দুঃখের ছাপ ফুটে উঠল। এরপরে বৌদি বলল যে তার কাকা কাকিমা খুব কষ্টে তাকে হাই স্কুল অবধি পড়িয়েছে, এরপরে তারা পরিষ্কার নিষেধ করে দিয়েছিল যে তারা আমার পড়াশোনার পিছনে টাকা খরচ করতে পারবে না, এই কারণে আমি চাইলেও আর পড়াশোনা করতে পারিনি। তখন আমি বৌদিকে বললাম, এখন তো তুমি তোমার কাকিমার সাথে নেই, আর তোমার বয়সও খুব বেশি না, এই কারণে তুমি চাইলেই আবার পড়াশোনা শুরু করতে পারো। আমার মনে হয় না দাদা এই সব ব্যাপারে তোমাকে নিষেধ করবে। আমার বন্ধু বলল, বৌদি আপনি একটা কাজ করুন, আমাদের এখানে অনেক ভালো ভালো স্কুল আছে, আপনি চাইলে বাড়িতে বসেও পড়াশোনা করতে পারেন। আমি বললাম, হ্যাঁ বৌদি, ও ঠিক কথাই বলছে, তোমার পড়াশোনা করা উচিত, কেননা বিনা পড়াশোনায় মানুষ অসম্পূর্ণ থাকে। বৌদি হেসে বলতে লাগলো, আমি এরকমই করতাম, কিন্তু যেহেতু কিছুদিন আগেই আমার চোট লেগেছে, ফলে হঠাৎ হঠাৎ করেই আমার শরীরে ব্যথা হতে শুরু করে, এই কারণে এখনই আমি পড়াশোনা করতে পারবো না। আর এখন আমার বিয়েও হয়ে গেছে, তাই এখন আমাকে সংসারও দেখতে হবে, আর সামনে যদি আমার বাচ্চা হয় তাহলে পড়াশোনার সাথে সাথে নিজের বাচ্চাকে কিভাবে সামলাবো? বাচ্চা থাকা অবস্থায় পড়াশোনা করা আমার ক্ষমতার বাইরে। তার এই কথা শুনে আমি আর আমার বন্ধু দুজনেই চিন্তায় পড়ে গেলাম। এরপরে আমি বৌদিকে বললাম, তাহলে এক কাজ করো, তুমি বাড়ির কাজের জন্য একটা চাকরানি রেখে দাও। আমার এই কথা শুনে বৌদির মুখে একটা উজ্জ্বলতা ফুটে উঠল। সে বলতে লাগলো, আরে তুমি তো খুব ভালো আইডিয়া দিয়েছো, কিন্তু এই সব করার আগে তোমার দাদার পারমিশন নিতে হবে, তারপরেই সব কিছু ফাইনাল হবে। সন্ধ্যাবেলা বৌদি দাদার কাছে জিজ্ঞেস করলে দাদা খুশি খুশি হ্যাঁ করে দিল। এরপরে বৌদি আমাকে বলতে লাগলো, মৃণাল আমার খুব টেনশন হচ্ছে, এত বছর পরে পড়াশোনা করতে পারবো তো? আমি বৌদিকে বললাম, তুমি চিন্তা করো না, আমি সব কিছু হ্যান্ডেল করে নেব। বৌদি বলতে লাগলো, কিন্তু আমি কিভাবে হ্যান্ডেল করব? যদি আমি স্কুলে যাই তাহলে লোক আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে আর বলবে যে এত বয়সে এসে পড়াশোনার শখ জেগেছে, আর প্রাইভেটে পড়াশোনা করলে আমি বাড়িতে বসে কিছুই বুঝতে পারবো না। আমি বললাম, তোমার এত চিন্তা করার কোনো দরকার নেই, আমি ফ্রি টাইমে তোমাকে পড়িয়ে দেব, তুমি যদি কিছু বুঝতে না পারো তাহলে তুমি নিশ্চিন্তে আমাকে জিজ্ঞেস করো। এ কথা শুনে বৌদি খুব খুশি হয়ে গেছিল। আমি বৌদির অ্যাডমিশন প্রাইভেট স্কুলে করিয়ে দিলাম, যেখানে তার ক্লাস করার কোনো দরকার নেই। আর একটা চাকরানির সাথেও কথা বলে রেখেছি, সে পরের মাস থেকে কাজে আসবে। এখন আমি সবসময়ই পড়াশোনাতে বৌদিকে সাহায্য করে দিতাম। আমার বন্ধু কখনো কখনো বাড়িতে আসতো, আর আমরা তিনজনে একসাথে ঘুরতে যেতাম, কখনো ডিনার করতে যেতাম, তো কখনো শপিং মলে যেতাম। আমাদের তিনজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। আমি প্রায়ই ফোনে বাবা মায়ের সাথে কথা বলতাম, তাদেরকে একথাই বলতাম যে বৌদি খুব ভালো মানুষ, সে আমাকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসে, যেটা শুনে আমার বাবা মা আমাকে নিয়ে নিশ্চিন্ত হয়ে যেত। একদিন রাতে হঠাৎই বৌদি আমাকে ফোন করে নিজের ঘরে ডাকলো। যখন আমি তার ঘরে পৌঁছালাম তখন সে আমাকে বলতে লাগলো যে আমার কোমরে খুব বেশি ব্যথা হচ্ছে, আর ডাক্তার এই তেলটা শরীরে মালিশ করার জন্য দিয়েছে। যখন তোমার দাদা এখানে ছিল তখন সে খুব ভালোভাবে আমার মালিশ করে দিত, কিন্তু এখন তো সে এখানে নেই আর আমার হাত কোমর অবধি পৌঁছায় না, তাই তুমি যদি আমার কোমরে এই তেলটা মালিশ করে দিতে। আমি তাড়াতাড়ি করে তার হাত থেকে তেল নিয়ে তার কোমরে মালিশ করতে শুরু করে দিলাম, কিন্তু না জানি কেন যখন আমি তার কোমরে মালিশ করছিলাম তখন সে টেরা চোখে অদ্ভুতভাবে আমাকে দেখছিল। আমি তাড়াতাড়ি করে তার মালিশ করলাম আর তারপরে বাহানা করে বললাম যে আমার খুব ঘুম পাচ্ছে, তাই আমি ঘুমাতে যাচ্ছি। এটা বলেই আমি তাড়াতাড়ি করে নিজের ঘরে ফিরে এলাম। আমি এখন ধীরে ধীরে নোটিশ করছি যে এখন বৌদি আমাকে দিয়ে তার সমস্ত ছোটোখাটো কাজ করাতে শুরু করেছে। যেমন কোথাও যাওয়ার সময় আমাকে দিয়ে নিজের ব্লাউজের পিছনের ফিতে বাঁধাতো, কখনো গলার নেকলেস পরানোর জন্য আমাকে বলতো, আবার কখনো কখনো রাতে নিজের ঘরে ডেকে নিজের নাইটির হুক লাগাতে বলতো। যদিও এই জিনিসে তেমন কোনো দোষ ছিল না, কেননা একমাত্র আমিই এখানে আছি, আর যেসব বিষয়ে আমি তাকে সাহায্য করতে পারতাম সেটা করতাম, কিন্তু সে আমাকে দিয়ে এই সব কাজ করানোর সময় আমার কাছে আসার চেষ্টা করতে থাকতো আর আমাকে অদ্ভুতভাবে দেখতে থাকতো, যাতে আমি খুব ঘাবড়ে যেতাম। ধীরে ধীরে তার উপরে আমার সন্দেহ হতে শুরু করে যে তার মনে অন্য কিছু চলছে না তো। এই কারণে এখন আমি তার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করতে লাগলাম, তার সাথে খুব কমই কথা বলতাম। সে সবসময় আমাকে বলতে থাকতো যে তাকে বৌদি না বলে যেন তার নাম ধরে ডাকি, কেননা সে আমারই বয়সী। কিন্তু আমি তাকে না করে বললাম যে তুমি আমার বৌদি আর আমি তোমাকে খুব সম্মান করি, আমি তোমার নাম ধরে ডাকতে পারবো না। এক রাতে খুব বৃষ্টি হচ্ছিল, তখনই হঠাৎ আমার দরজায় ঠক ঠক আওয়াজ হলো। দরজা খুলে দেখি দরজার বাইরে বৌদি দাঁড়িয়ে। সে আমার ঘরে এসে আমাকে বলতে লাগলো আমি আজকে রাতে এখানেই ঘুমিয়ে যাব, কেননা বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর তার আওয়াজে আমার খুব ভয় করে।
আর এই ভয়ের ফলে আমার ঘুম আসে না। তার কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। যদি বৌদি আমার ঘরে সারা রাত থাকে তাহলে না জানি কি হয়ে যাবে। আমি বৌদিকে বললাম, তুমি এত বড় হয়ে গেছো, এখনও তোমার এইসব জিনিসে ভয় লাগে? তুমি ভয় পেও না, আমি তো তোমার পাশের ঘরেই আছি। যদি তোমার কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে আমাকে বলে দিও। এখন তুমি নিজের ঘরে গিয়ে আরামসে শুয়ে পড়ো। কিন্তু বৌদি আমার কোনো কথাই না শুনে তাড়াতাড়ি করে আমার বিছানায় এসে শুয়ে পড়ল। আমি এক সাইডে দাঁড়িয়ে তার দিকে হতবাক হয়ে তাকিয়ে রইলাম। এরপরে সে আমাকে বলতে লাগলো, আরে তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, তুমিও শুয়ে পড়ো। তার এই কথা আমার খুব বেশি অদ্ভুত মনে হতে লাগলো। আমার মাথায় কিছুই আসছিল না। এরপরে বাহানা বানিয়ে আমি তাকে বললাম, আমার অফিসের কিছু কাজ বাকি আছে। এটা বলেই আমি চুপচাপ নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়লাম আর অপেক্ষা করতে লাগলাম যে কখন বৌদি গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। কিছু সময় পরে বৌদি ঘুমিয়ে পড়লে আমি ধীরে ধীরে উঠে সোফার উপরে শুয়ে পড়লাম। পরের দিন বৌদি ঘুম থেকে উঠে এই ব্যাপার নিয়ে আমাকে অভিযোগ করলো যে আমি সোফার উপরে কেন শুয়েছিলাম। সে দুঃখ প্রকাশ করে বলল যে, মৃণাল, আমার কারণে তুমি সারা রাত ঠিকমতো ঘুমাতে পারোনি। আমি তাকে বললাম, না, এরকম কোনো ব্যাপার না। এখন ধীরে ধীরে আমি বৌদির সাথে কথা বলা খুবই কম করে দিয়েছি। বেশিরভাগ সময় আমি নিজের কাজেই ব্যস্ত থাকতাম, যার কারণে সে এখন আমাকে নিয়ে অভিযোগ করতে লাগলো যে, মৃণাল, তুমি আগের মতো একদমই নেই। এখন তুমি আমার সাথে বেশি কথা বলো না, আর না তো আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাও। আমি বৌদিকে বললাম, আসলে আমার অফিসের কাজের চাপ খুব বেশি, এই কারণেই আমি তোমার জন্য সময় বের করতে পারছি না। আই অ্যাম সরি। এটা বলেই আমি আবার নিজের ঘরে ফিরে এলাম আর ভিতরে এসে দরজা বন্ধ করে নিলাম। কিন্তু সেই রাতে আবার একবার বৌদি আমাকে নিজের ঘরে ডাকলো আর আমাকে তার কোমরে মালিশ করার জন্য বলল। আমি তার কোমরে মালিশ করতে লাগলাম। কিছু সময় পরেই হঠাৎ সে উঠে বসে বলতে লাগলো, তুমি এখনও অবধি আমাকে বলনি যে তুমি সবচেয়ে বেশি কী পছন্দ করো। তখন আমি তাকে বললাম, আসলে আমার বিভিন্ন রকমের বই পড়তে খুব ভালো লাগে, ঘোড়ায় চড়তেও খুব ভালো লাগে। বৌদি যেহেতু আমাকে এই প্রশ্ন করেছে, তাই আমিও তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি কি পছন্দ করো? তখন সে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখে বলতে লাগলো, আমারও ঘোড়ায় চড়তে খুব ভালো লাগে। আমি তাকে বললাম, আরে, তোমার এই পছন্দ তো আমার পছন্দের সঙ্গে মিলে গেছে। একথা শুনে বৌদির মুখে যে অদ্ভুত হাসি ফুটে উঠেছিল সেটা দেখে আমার পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমার শরীর ঘামে ভিজে গেছে। আমার আর তার মধ্যে একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছে। সে বারবার ইশারাতে আমাকে বোঝানোর চেষ্টা করতে লাগলো, যেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আর তখনই হঠাৎ আমি নিজের উপরে কন্ট্রোল ফিরিয়ে আনলাম। আমি চিৎকার করে বললাম যে, বৌদি, তুমি আমার সাথে এসব কী ধরনের কথা বলছো? আমার কথা শুনে বৌদি কিছুটা ঘাবড়ে গেল আর বলতে লাগলো, মৃণাল, তুমি হয়তো আমাকে ভুল বুঝছো। আমার ওই মতলব ছিল না। আমার মনে হয় না যে আমি তোমাকে ভুল ভাবছি। এটা বলেই আমি তার ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। আমার তার উপরে খুব বেশি রাগ হচ্ছিল, কেননা আমি বিশ্বাস করতে পারছিলাম না যে বৌদি আমাকে এই ধরনের ইশারা করতে পারে। এখন আমার বৌদির কাণ্ড কারখানা ঠিক মনে হচ্ছিল না। সেই দিনের পর থেকে তো আমি বৌদির সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিলাম। যদিও সে আমাকে মানানোর অনেক চেষ্টা করেছিল আর আমাকে বারবার এটা বোঝানোর চেষ্টা করতে লাগলো যে তুমি যেরকমটা ভাবছো সেরকম কোনো ব্যাপারেই নেই। একদিন অফিসে বসে আমার শরীর খারাপ হলে আমি তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে এলাম। বাড়িতে এসে এটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল যে আমার বৌদির ঘর থেকে আমার বন্ধু উত্তমের কথা বলার আওয়াজ পাচ্ছি। উত্তম আজকে অফিস থেকে এই বলে ছুটি নিয়েছিল যে আজকে ও নিজের ফ্যামিলির সাথে আত্মীয়ের বিয়েতে যাবে। কিন্তু ও এখানে বৌদির সাথে কি করছে? বৌদির উপর তো আমার আগে থেকেই সন্দেহ ছিল। আমার বন্ধু উত্তম যে আমাকে মিথ্যা বলে এখানে আসে, এই ব্যাপারে তো আমার কোনো আইডিয়াই ছিল না। আমি চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগলাম। তারা দুজন আমাকে নিয়েই হাসাহাসি করছিল। বৌদি বলতে লাগলো যে তোমার বন্ধু মৃণাল তো এক নম্বরের বোকা গাধা। আমি না জানি ওকে কতবার ইশারা করেছি, কিন্তু আমার তো মনে হয় ওর মধ্যে পুরুষত্ব বলে কোনো জিনিসই নেই। এই কারণে ও সবসময় আমার থেকে দূরে দূরে থাকে। আমি তো তোমার মধ্যেই পুরুষত্ব দেখতে পাচ্ছি। উত্তম তার কথায় খুশি হয়ে বলতে লাগলো, আরে, তুমি ওই মৃণালের কথা ছাড়ো, ও তো একটা ভিতুর ডিম। তুমি আমার সাথে খুশি কিনা সেটা বলো। এরপরে তারা দুজন যেটা করলো সেটা দেখে আমি হতভম্ব হয়ে থেকে গেলাম। যে জিনিসের উপর শুধুমাত্র আমার দাদার অধিকার ছিল, সেই অধিকার এখন উত্তম ফলাচ্ছিল। এইসব দেখে আমার মাথা ঘুরে গেল আর আমার খুবই রাগ হচ্ছিল। আমি সিদ্ধান্ত করে নিলাম যে আমি বৌদির এই সত্যিটা দাদার সামনে এনেই ছাড়ব। সে আমার দাদাকে ধোঁকা দিচ্ছে আর আমি এরকম একদমই হতে দিতে পারি না। এই কারণে আমি দাদাকে ফোন করে বৌদির সমস্ত কথা এক এক করে বলে দিলাম, যেটা শুনে আমার দাদা রেগে আগুন হয়ে গেছিল। এদিকে আমি বৌদির সাথে নর্মাল বিহেভ করছিলাম। 2 দিন পরে দাদা বাড়িতে এলো। সে বাড়িতে এসেই বৌদিকে মারতে শুরু করে দিল আর তাকে বলতে লাগলো যে, পাগল মেয়ে, আমি তোমাকে আমার ভাইকে ইমপ্রেস করতে বলেছিলাম, কিন্তু তুমি ওর বন্ধুর সাথে মজা নিচ্ছিলে। দাদা বৌদির কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম যে দাদা বৌদিকে এ কী ধরনের কথা বলছে। আমি দাদাকে বললাম যে তুমি এইসব কি বলছো? দাদা বলতে লাগলো, মৃণাল, আসলে আমার তোর সাহায্যের দরকার।
আমি নপুংসক আর আমি বাচ্চা চাই, আর নিজেরই বংশের রক্তের চাই। আমার আগের স্ত্রীও আমাকে এই কারণেই ছেড়ে চলে গেছিল, আর ও আমাকে নপুংসক বলে অনেকের মাঝে বদনাম করে দিয়েছিল। তোর থেকে ভালো নিজের বংশের উত্তরাধিকার পাওয়ার মতো কেউ ছিল না। এই কারণে আমি তোকে বাহানা করে এখানে ডেকে এনেছিলাম। আমি চাইতাম যে তুই আমার স্ত্রীর সাথে সম্পর্ক বানাবি, যাতে আমার স্ত্রী তোর বাচ্চার মা হতে পারে। কিন্তু এ তো তোর বন্ধুকে পটিয়ে নিয়েছে। বৌদি কান্না করতে করতে দাদাকে বলতে লাগলো, আমি তো তোমার ভাইকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ও তো আমার জালে ফাঁসলই না। তাই আমি কি করতাম? তোমার বাচ্চা চাই, এই কারণে আমি এর বন্ধুকে নিজের লক্ষ্য বানিয়ে নেই। দাদা বৌদির কথা শুনে আমি হতভম্ব হয়ে থেকে গেলাম। এর মানে এটাই ছিল যে তারা দুজন আমাকে ব্যবহার করছিল। আমার নিজের দাদা আমার সাথে এই রকম করতে পারে, আমি নিজের কানের উপরে বিশ্বাস করতে পারছিলাম না। দাদার যখন মনে হলো যে আমি এখান থেকে পালিয়ে যাব, তখন হঠাৎ দাদা আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করলো, আর আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি হাত পা বাঁধা অবস্থায় ঘরের মধ্যে পড়েছিলাম। আমি বাইরে তাদের দুজনের কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। দাদা বৌদিকে বলছে যে তোমাকে যে কোনো উপায়ে এর থেকে সন্তান আদায় করতে হবে। যদি এ পালিয়ে যায় তাহলে সবাইকে সত্যিটা বলে দেবে। এখন আমাদের একে বাড়িতেই আটকে রাখতে হবে। বৌদি বলতে লাগলো, তুমি চিন্তা করো না, আমি একে ঘুমের ওষুধ দিয়ে এর সাথে নিজের কাজ করে নেব, তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে। তাদের কথা শুনে আমার হুঁশ উড়ে গেল। আমাকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে, আর এই সত্যতা বাবা মায়ের সামনে প্রকাশ করতে হবে। আমি নিজের হাতে পায়ে দড়ি খোলার অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো মতেই খুলতে পারলাম না। এরপর জানালার কাছে একটা ছায়ামুখ দেখে সেদিকে তাকিয়ে দেখলাম জানালা দিয়ে উত্তম ঘরের মধ্যে এসে পড়ল, আর ও এসেই আমার হাত পায়ের বাঁধন খুলতে শুরু করলো। আমার ওর উপরে আগে থেকেই খুব রাগ ছিল, তাই আমি ওকে বললাম, তুমি এখানে কেন এসেছো? উত্তম বলল, তোর বৌদি খুবই জঘন্য মহিলা। আমি তোর বৌদির সাথে দেখা করার জন্য আসছিলাম। হঠাৎই আমি বাইরে থেকে তোদের কথা বলার আওয়াজ শুনতে পাই। তখনই আমি জানতে পারি যে তোর বৌদি খুব চালাক এবং ভয়ানক মহিলা, আর তার সাথে তোর দাদাও যুক্ত। তাদের কথা শুনে আমি বুঝতে পারি তোর জীবনের বিপদ আছে, তাই আমি তোকে বাঁচানোর জন্য এসেছি। উত্তমের কথা শুনে আমার হৃদয়ে ওর প্রতি ভালোবাসা বেড়ে গেল, কেননা আমি ওই দিনের পরে ওকে ঘৃণা করতে শুরু করেছিলাম। ও তাড়াতাড়ি করে আমাকে খুলে দিল। আমরা দুজন সেখান থেকে অনেক দূরে পালিয়ে এসেছি। এখন আমি সমস্ত সত্যিটা আমার বাবা মাকে বলার জন্য তাদেরকে ফোন করলাম, আর তাদেরকে সব কিছু বলে দিলাম। তারা আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে বললেন। আমি আমার বন্ধুকে ধন্যবাদ দিলাম, আর ওকে বললাম আমি আমার বাড়িতে যাচ্ছি। আমার কাছে এই সময় 1 টাকাও ছিল না, এই কারণে উত্তম আমাকে বাড়ি যাওয়ার জন্য কিছু টাকা দিয়ে দিল। আমি যখন আমার বাড়িতে পৌঁছালাম, তখন আমার বাবা মা দাদাকে ফোন করে ওর সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেন। ফোনে বাবার সাথে দাদার কথা কাটাকাটি হয়েছিল। এরপরে বাবা ওকে বলে দিয়েছিল যে তারা আর দাদার মুখও দেখতে চায় না। বাবা তাকে নিজের সম্পত্তি থেকে বের করে দিয়েছে, আর এখন তার শুধুমাত্র একটাই ছেলে আছে, আর সেটা আমি। আমার বাবা মা দাদাকে বলেছিল যে তুই ছোটবেলা থেকেই বদরাকি আর বদমাস টাইপের ছিলি, কিন্তু আমরা এটা ভাবতেও পারিনি যে তুই একদিন এতটা নিচে নেমে যাবি, আর সেটাও নিজের ছোট ভাইয়ের সাথে। এসব করা তো দূরের কথা, তোর এসব ভাবতেও লজ্জা করেনি। এই কারণে বাবা মা ওর সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। যদিও দাদা বাবা মায়ের কাছে বারবার ক্ষমা চাইছিল, কিন্তু ওর কোনো কথাই বাবা মা শোনেনি। আর তারা আমাকে বুকে জড়িয়ে ভগবানকে ধন্যবাদ দিয়েছিলেন যে তাদের ছেলে সুস্থ অবস্থায় তাদের কাছে ফিরে এসেছে। এরপর বাবা মা আমাকে বললেন, তোর আর কোথাও যাওয়ার দরকার নেই, তুই এখানেই চাকরি করবি। এখন আমি আমার শহরেই চাকরি করি। দাদা বৌদির সাথে আমরা কোনো সম্পর্ক রাখিনি, আর না তো তারা আমাদের বাড়িতে আসে। কিছু মানুষ এইরকমভাবেই নিজের সম্পর্ককে খারাপ করার চেষ্টা করে, যেরকম আমার দাদা নিজের বদনামি দূর করার জন্য আমার ফায়দা উঠানোর চেষ্টা করেছিল। যদিও নপুংসকই ছিল, তাহলে নিজের চিকিৎসাও করাতে পারত, কিন্তু ও এই কথাটা সারা দুনিয়ার কাছ থেকে লুকানোর জন্য নিজের ছোট ভাইকে ব্যবহার করতে চাইছিল। ও এটাও ভাবেনি যে ওর স্ত্রী আর আমার মধ্যে কী সম্পর্ক। কিছু সম্পর্ক এইভাবেই সম্পর্ককে কলঙ্কিত করে, তাই এরকম সম্পর্কের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা উচিত না। বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি পছন্দ হয়েছে। গল্পটি পছন্দ হলে ভিডিওকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।